রেল লাইনের কোনো ইঞ্জিন বা রেল লাইনে থাকা কোনো ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকেই সেই মিসাইল চার্জ করা যাবে, যেটা এতদিন সারফেস সাবমেরিন বা ফাইটার জেটের মাধ্যম দিয়ে চার্জ করতে হতো। ভারতের বিরুদ্ধে শত্রুতা করার জন্যই তারা জোট বেঁধেছে। যদিও বাংলাদেশকে এই মুহূর্তে শত্রুদের কিঞ্চিত শত্রু হিসাবে ধরলেও ভারতের সেটা লজ্জার। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন। পাকিস্তান এই হামাসকে শেল্টার দিয়ে বিপদে পড়লো না তো, যে কারণে ছুটে যেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং হাত পা ধরতে হচ্ছে। পাকিস্তান দুই দিক থেকে এবার বাধা পড়ে গেল। যেমন এক ঢিলে দুই পাখি, সেই রকমভাবেই ইসরায়েল এবং ভারত একটা ঢিলি মারবে, পাকিস্তান খতম। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমেরিকা এবং পাকিস্তান এই দুটো দেশ ভারতের সঙ্গে এই মুহূর্তে ঠিক কী ভূমিকা পালন করছে, ঠিক কোন জায়গায় তাদের অবস্থান, বন্ধুত্ব না শত্রুতা, তা আমি বারবার করে বোঝানোর চেষ্টা করেছি। একেবারে স্টেপ বাই স্টেপ আমি সমীকরণ দিয়ে বুঝিয়েছিলাম যে এক্স্যাক্টলি আমেরিকা কি চাইছে, পাকিস্তান কি সহায়তা করছে আমেরিকাকে, বাংলাদেশকে কিভাবে তারা সঙ্গে নিয়েছে। ঠিক এই চিত্রটা বোঝাতে বোঝাতে আজ এমন একটা জায়গায় এসে পৌঁছেছে, এই চিত্রটা একেবারে এস্টাবলিশ হয়ে গিয়েছে যে ভারতের বিরুদ্ধে শত্রুতা করার জন্যই তারা জোট বেঁধেছে। এবং আমি ধাপে ধাপে একেবারে পরিষ্কার করে দেবো এবং সমীকরণ দিয়ে বুঝিয়ে দেবো যে এক্স্যাক্টলি কী হতে চলেছে জিওপলিটিক্যাল কন্ডিশন বা জিওপলিটিক্যালি ভারতকে কীভাবে কোণঠাসা বা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা চলছে, এবং ভারত সেগুলোর মোকাবিলা করতে ঠিক কী ভূমিকা পালন করছে। প্রাথমিকভাবে এই আলোচনার শুরুতে আমি যেটা বলবো যে ভারত কিন্তু আমেরিকার সঙ্গে যে ব্যবহার করেছিল বা যে বন্ধুত্বপূর্ণ আচরণ করেছিল, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার আগে নরেন্দ্র মোদী তার হয়ে প্রচারও করেছিলেন, এবং কোনোভাবেই যখন চীন আমেরিকা সংঘাত, তখন বেজিংয়ের তরফ থেকে ভারতে অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে একটা আহ্বান এসেছিল বা বার্তা এসেছিল যে একসঙ্গে তারা কাজ করুক। কিন্তু কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইমানি ভারত করেনি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বেইমানি তো বটেই, যে চিত্র সামনে আসছে এবং গোয়েন্দাদের তরফ থেকে যে ব্লু প্রিন্ট সামনে আসছে যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন, এবং ইউনাইটেড নেশনের যে বৈঠক বা ইউনাইটেড নেশনের যে জেনারেল অ্যাসেম্বলি, সেই অ্যাসেম্বলি বৈঠকের পর গতকাল আমরা দেখেছিলাম 36 সেকেন্ড ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেহবাজ শরীফের কথা হয়। কিন্তু এইখানে আমি একটু বলে রাখতে চাইবো, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আরও 8টি দেশ, মুসলিম প্রবণ দেশ বা মুসলিম কান্ট্রি, যেগুলো মূলত তুরস্ক এবং এরডোগান সেখানে ছিলেন, এবং এই 8টি দেশ মূলত তাদের সঙ্গে বৈঠক হয়, এবং এই বৈঠকে মূলত ইসরায়েলের সঙ্গে যে সংঘাত, সেই সংঘাত নিয়ে আলোচনা হয়। ঠিক তারপরেই সেই বৈঠক শেষে ওয়াশিংটনে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প, এবং তার আগে ওই বৈঠক শেষে নিউ ইয়র্কেই কিন্তু মাত্র 36 সেকেন্ডের একটা বার্তালাপ হয়। এরপর আজ অর্থাৎ বৃহস্পতিবার যে চিত্রটা সামনে এসেছে সেটা ভয়ানক। কি সেই ভয়ানক চিত্র? ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে বা বৈঠকে নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন গিয়ে পৌঁছেছিলেন শেহবাজ শরীফ, এবং শেহবাজ শরীফ ইতিমধ্যে বৈঠক সেরে ফেলেছেন, এবং শেহবাজ শরীফ এবং আসিম মুনির তারা যৌথভাবে যে বৈঠক তারা সেরেছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, সেই বৈঠকের পর যে চিত্র বা পোস্টিংগুলো উঠে আসছে সেগুলো খুব সাধারণ। আমরা এর আগে বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে যে চুক্তি বা যে ট্যারিফ চাপিয়েছিল ভারতের উপর, তার আগে দেখেছি 19% ট্যারিফ চাপানো হয়েছিল মাত্র 19% পাকিস্তানের উপর, এবং তারপর বলা হয়েছিল যে তেলের খনি পাকিস্তানে রয়েছে, সেই তেলের খনির মাধ্যম দিয়ে ভারতকেও একদিন তেল নিতে হতে পারে, এবং পাকিস্তানের সঙ্গে একটা যৌথ তেল সমৃদ্ধকরণ বা খনিজ তৈল সমৃদ্ধকরণের যে চুক্তি, যে ব্যবসা, সেই ব্যবসা আমেরিকা সই করে ফেলেছিল। যদিও আমরা সেখানে জানি যে আমেরিকা যে সই বা যে ব্যবসায় নাম লেখাক না কেন পাকিস্তানের সঙ্গে, পাকিস্তানে কোনো খনিজ ভাণ্ডার নেই তেল উত্তোলনের জন্য বেসিক্যালি। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য পেশ করে বা যে স্টেটমেন্ট তারা দেয় হোয়াইট হাউসের তরফ থেকে, সেইখানে পরিষ্কার হয়ে গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তানের দিকে ঘিসতে শুরু করেছে, এবং তিনি সঙ্গে রেখেছিলেন বাংলাদেশকেও ট্যারিফ কমিয়ে 20% করে দেওয়া হয়েছিল। কিন্তু এইখানে যে চিত্রটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে ভারতের উপর এক্সট্রা ট্যারিফ এবং ইকোনমিক্যালি ভারতকে টার্গেট করে পাকিস্তান এবং বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের উপর সন্ত্রাস ছড়ানোই কিন্তু একটা প্রাথমিক পর্যায়ে কাজ। এবং ঠিক তারপরের স্টেপ যেটা দেখেছি, সিকোয়েন্স মিলালে দেখা যাবে, আমি এই নিয়ে আলোচনা করেছিলাম এই অনুষ্ঠানে, যে পাকিস্তানে কিন্তু আমেরিকান বিমান আসছে, এবং সেই বিমান আসছে
বিভিন্ন জায়গায়, যেখানে যেটা করাচি থেকে অনেক দূর, যেটা নূর এয়ারবেস ক্যাম্প, এবং সেই নূর এয়ারবেস ক্যাম্পে এসে পৌঁছানো সেই বিমান, সেখানে নাকি ত্রাণ পৌঁছচ্ছে, যদিও সেই ত্রাণের আড়ালে অস্ত্র পৌঁছাচ্ছে কিনা প্রশ্ন উঠছিল। অস্ত্র এবং আর্থিক সাহায্য দেওয়ার অভিযোগ উঠেছিল লস্কর ই তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে। এইখানে আরও একটা বিষয় সামনে আসছে যে তালিবানদের সঙ্গে ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে সংঘাত, সেই সংঘাতকে সামনে রেখে পাকিস্তানের উপর কিছুটা ঝুঁকে পড়া, সেটাও কিন্তু ভারতের জন্য কিছুটা আশঙ্কার থাকছে। এবং এই জায়গাতেই লস্কর ই তৈবা সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে এই যে পরিমাণ সাহায্য, সেই সাহায্য আমেরিকা করছে কোথাও গিয়ে একদিকে আফগানিস্তান এক ঢিলে দুই পাখি মারার জন্য, একদিকে আফগানিস্তানকে টাইট দেওয়া এবং অন্যদিকে ভারতে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার জন্য। এই অভিযোগ বা এই বিশেষজ্ঞ মহলের এই মতামত কিন্তু সেই সময় উঠে এসেছিল। যদিও আমরা দেখেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইতিমধ্যে আসিম মুনিরের বৈঠক হয় এবং আসিম মুনিরের সঙ্গে বৈঠক হওয়ার পরেই কিছুটা প্রেক্ষাপট চেঞ্জ হতে শুরু করে। তো এই সমস্ত বিষয়ের পর যে চিত্রটা সামনে, যে ভারত কিন্তু কোনোভাবে বসে নেই। তার কারণ একদিকে ইসরায়েল সংঘাত, ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের সংঘাত, কারণ ইসরায়েল বেছে বেছে হামাসকে যারা একেবারে শেল্টার দিচ্ছে, কাতারেও অবধি হামলা চালিয়েছে এবং কাতারে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতৃত্বকে শেষ করার চেষ্টা চলেছে। যদিও সেই সময় ব্যর্থ হয় ইসরায়েল, এবং ইসরায়েল যে হামলা চালিয়েছে কাতার সহ অন্যান্য যে দেশগুলোতে, লেবানন বা ইয়েমেন, এই সমস্ত জায়গায় হামলা, এবং এরপর যে 8টি দেশ নিয়ে তারা বৈঠক করেছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, সেইখানেও কিন্তু এই প্রসঙ্গ উঠে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেহবাজ শরীফের বৈঠকে এটা উঠে এসেছে। এবং কেন পাকিস্তান ভয় পাচ্ছে, কেন আমেরিকার দ্বারস্থ এই মুহূর্তে ইসরায়েলের ভয়ে, তার অন্যতম কারণ ইসরায়েল পরিষ্কার করে হুঁশিয়ারি দিয়ে দিয়েছে পাকিস্তানকে যে হামাসকে যারা সাপোর্ট করবে, শেল্টার দেবে, তাদেরকে বুঝে নেওয়া হবে, শেষ করে দেওয়া হবে। এবং হামাসকে শেল্টার তারা দিচ্ছে, এই তথ্য নতুন নয়। তার কারণ ডিজিটালি ফান্ডিং বা অন্যান্য ক্ষেত্রে পাক অধিকৃত কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামাসদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক, সেই চিত্রও কিন্তু সামনে এসেছে এবং ইসরায়েলের গোয়েন্দা বিভাগ সেই তথ্য পৌঁছে গিয়েছে তাদের কাছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান ভয়ে রয়েছে যে কোনোভাবে পাকিস্তানের উপর যদি ইসরায়েল সংঘাত বা হামলা চলে, সেক্ষেত্রে পাকিস্তান শেষ হয়ে যাবে। একদিকে ভারত, অন্যদিকে দোসর যদি ইসরায়েল হয়, সেক্ষেত্রে আর বাঁচার কোনো উপায় থাকবে না। এবং অন্যদিকে যদি স্ট্র্যাটেজিক্যাল মুভ বা কোনোভাবে যে জিওপলিটিক্যাল কন্ডিশনের দিকটা দেখা হয়, তাহলে দেখা যাবে যে আমেরিকা এবং পাকিস্তান যৌথভাবে এই বৈঠকের মাধ্যম দিয়ে ভারতের ক্ষতিই চাইবে, সর্বনাশই চাইবে। এবং তা যদি হয়, সেক্ষেত্রে ভারত কীভাবে মুভ করবে, এবং তাদের সর্বনাশ চাওয়ার অন্যতম জায়গা সন্ত্রাস ছড়িয়ে দেওয়া এবং ভারতের সার্বভৌমত্ব এবং ইকোনমিক্যাল যে স্ট্রাকচার, সেটাকে ধ্বংস করা। এবং সেইটা যদি হয়, সেক্ষেত্রে কী স্টেপ হতে পারে ভারতের একদম প্রাথমিক পর্যায়ে আমি একটু বলে রাখার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে 2024-এ যে অগ্নি 5 ইন্টারমিডিয়েট ব্যালিস্টিক মিসাইল উড়িষ্যার উপকূল থেকে টেস্ট হয়েছিল, সেইটা টেস্ট করা হয়েছিল অন্যান্য ক্ষেত্রে সাবমেরিন বেসড এবং যে ফাইটার জেট বেসড। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের এই মুহূর্তে সেইটা রেল বেসড মোবাইল লঞ্চার এবং সেইটা ইন্টারমিডিয়েট অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল। এবং কি সেই ব্যাপারটা আমি একটু বলে রাখার চেষ্টা করব। আমি এর আগেও বলেছি যে ভারত কীভাবে ডিআরডিওর তরফ থেকে, আমরা সবাই জানি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়া প্রকল্পের দিকে জোর দেওয়ার কথা বলেছে, এবং সেই জন্য ডিআরডিওকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যেখানে অপারেশন সিঁদুরের পর কি কি খামতি, সেটা কিন্তু ভারতের মাথায় রয়েছে এবং ডিফেন্স এক্সপার্ট যারা, তাদের মাথায় রয়েছে। ফলে সেই সমস্ত দিক যদি খুঁটিয়ে দেখা যায়, ডিআরডিওর তরফ থেকে যে এআই বেস সার্ভিলেন্স সিস্টেম, এআই যে প্রযুক্তি ব্যবহার, অন্যদিকে যে স্যাটেলাইট সার্ভিলেন্স সিস্টেম সেইটা ব্যবহার, S-400 আনা বা অন্যান্য ক্ষেত্রে আকাশ প্রাইম এয়ার ডিফেন্স সিস্টেম বা অপারেশন দিব্যাস্ত্রের মাধ্যম দিয়ে যে সমস্ত উন্নত প্রযুক্তির ফাইটার জেট, সাবমেরিন বেসড যে প্লেন, সেইগুলো ইনস্টলেশন করা, অন্যান্য ক্ষেত্রে সুখোই আমরা দেখেছি, আমি এর আগেও আলোচনা করেছি, সুখোইয়ের সোর্স কোড দিয়ে তেজাস এবং আঙ্কার মতন যে ফাইটার জেট রয়েছে, সেগুলোকে স্টিল ফাইটার জেট তৈরি করা, এই সমস্ত প্রকল্প কিন্তু ভারতে চলছে ডিআরডিও এবং হালের মাধ্যম দিয়ে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে রেল বেসড মোবাইল লঞ্চার সিস্টেম, সেইটা কীভাবে কাজ করবে একটু বলে রাখার চেষ্টা করব। আমরা সবাই জানি এই ইন্টারমিডিয়েট যে ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5, সেইটা কিন্তু 2000 থেকে 7000 কিলোমিটার অবধি একেবারে লক্ষ্যবস্তুকে টার্গেট করে হামলা করতে পারে। এবং এই রেল বেসড সিস্টেম, অর্থাৎ রেল লাইনের কোনো ইঞ্জিন বা রেল লাইনে থাকা কোনো ইঞ্জিন, সেই ইঞ্জিন থেকেই সেই মিসাইল চার্জ করা যাবে, যেটা এতদিন সারফেস, সাবমেরিন বা ফাইটার জেটের মাধ্যম দিয়ে চার্জ করতে হতো। এবং সেই জায়গায় এইবার রেল লাইন মাধ্যম দিয়ে এই যে সার্ভিলেন্স সিস্টেম বা এই যে ব্যালিস্টিক মিসাইল চার্জ, সেটা কিন্তু করা যাবে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কাশ্মীরে থেকে বা লাদাখের আশেপাশে কোনো জায়গা থেকে, সেভেন সিস্টার্সের পাশ থেকে কিন্তু এই মিসাইল চার্জ করা সম্ভব, কারণ সেই সমস্ত জায়গায় কিন্তু রেল লাইন রয়েছে। ফলে একটা বিষয় একেবারে স্পষ্ট যে ভারত কিন্তু তাদের শত্রুকে একেবারে চারিদিক থেকে ঘিরে ফেলতে সক্ষম, সেটা পাকিস্তান হোক, যদি তৎকালীন সময় চীন হয়, চীন হোক,
এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশও, যদিও বাংলাদেশকে এই মুহূর্তে শত্রুদের মানে কিঞ্চিত শত্রু হিসাবে ধরলেও ভারতের সেটা লজ্জার, কিন্তু বাদবাকি যে দুটো দেশ যেটা এই মুহূর্তে আমেরিকার ছত্রছায়ায় এসে মনে করছে ভারতের সঙ্গে আরও বেশি শত্রুতা করা সম্ভব, একেবারে তাদের বুঝিয়ে নেওয়া দরকার যে অপারেশন সিঁদুরে কী সফলতা বা অপারেশন সিঁদুরের পরিণাম কী হয়েছিল, এবং সেই পরিণাম ভেবেই আগামীতে কাজ করা উচিত। এবং সেই সমস্ত দিক থেকে যদি বিচার করা যায় তাহলে এটাও পরিষ্কার যে একদিকে ভারতকে টার্গেট নেওয়া এবং ভারতকে টার্গেট করে পাকিস্তানকে ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের এই যে ছক, অন্যদিকে কোথাও গিয়ে প্রশ্ন উঠছে পাকিস্তান এই হামাসকে শেল্টার দিয়ে বিপদে পড়ল না তো, যে কারণে ছুটে যেতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং হাত পা ধরতে হচ্ছে যাতে ইসরায়েল কোথাও গিয়ে এই পাকিস্তানকে শেষ না করে বসে। এবং যদি সত্যিই তাই হয় সেক্ষেত্রে পাকিস্তান দুই দিক থেকে এবার বাধা পড়ে গেল, যেমন এক ঢিলে দুই পাখি, সেই রকমভাবেই ইসরায়েল এবং ভারত একটা ঢিলি মারবে, পাকিস্তান খতম। এবং এই গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।